এখন দৃঢ় বস্তুর ঘূর্ণন অধ্যায়ের যে পার্টগুলো আমার পড়ানো বাকি ছিল সেই পার্টগুলো নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই আসছি আবর্ত গতিশক্তি নিয়ে। তো আবর্ত গতিশক্তি কাদের দেখতে পাওয়া যায়? যে সকল বস্তু একটা নির্দিষ্ট ঘূর্ণন অক্ষ অথবা ঘূর্ণন কেন্দ্রকে ভিত্তি করে ঘুরছে, সেই সকল ঘূর্ণনশীল বস্তুগুলির যে শক্তি, বিশেষ করে যেটা গতিশক্তি, সেটিকে বলা হচ্ছে আবর্ত গতিশক্তি। আমি আরেকবার বলছি, যে সকল বস্তু ঘুরছে সেই ঘূর্ণায়মান বস্তুর যে গতিশক্তি তাকেই আমরা বলবো আবর্ত গতিশক্তি। তার কারণ আবর্তনের জন্য সেই শক্তিটা সৃষ্টি হয়েছে, তাই নাম আবর্ত গতিশক্তি। এখন যদি বস্তুটা সোজা সামনের দিকে জাস্ট এগাচ্ছে, একটা লিনিয়ার মোশনে এগাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার শক্তিটা হবে হচ্ছে রৈখিক গতিশক্তি বা গতিশক্তি। কিন্তু যদি কোনো বস্তু গোল গোল করে ঘোরে, ধরো একটা অক্ষকে ভিত্তি করে ও আবর্তন করছে, ঘুরছে, বা একটা বিন্দুকে কেন্দ্র করে ও বৃত্তাকার পথে ঘুরছে, দুটো ক্ষেত্রে এখানে আমার উপবৃত্ত হয়ে গেল, যাই হোক আকার ত্রুটি। তো এক্ষেত্রে বলতে চাইছি যে ঘুরছে মানেই তার মধ্যে রয়েছে আবর্ত গতি শক্তি, এবং এই শক্তির যে গাণিতিক রাশিমালা সেটা তো করতে হবে, করা যাক। তো আবর্ত গতিশক্তিকে আমরা বলবো কে আর, রোটেশনাল কাইনেটিক এনার্জি, ইজুকাল টু, আচ্ছা নর্মালি যেটা আমাদের ছিল লিনিয়ার কাইনেটিক এনার্জি, কে ইজুকাল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা দেখেছিলাম বৃত্তীয় গতি অধ্যায়ে যে ভি ইজুকাল টু ওমেগা আর। এখন ভি এর জায়গাতে যদি আমি ওমেগা আর বসিয়ে দিই তাহলে কি হবে? তার আবার স্কোয়ার, মানে হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। আবার আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণনের যে আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে এম আর স্কোয়ার, এটাকে একত্রে গোল করে দিচ্ছি, এই এম আর স্কোয়ার যেটা আছে এটাকে আমরা আই বলবো, আই বলবো, তাহলে ওমেগা স্কোয়ার থেকে গেল, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার হয়ে গেল রোটেশনাল কাইনেটিক এনার্জি বা আবর্ত গতি শক্তির রাশিমালা। মাথায় রাখবা, আই মানে হচ্ছে মোমেন্টাম ইনার্শিয়া বা জড়তার ভ্রামক, যার মান আমরা এম আর স্কোয়ার বলি। দেখেছো আগের ভিডিওতে যে আই এর মান বস্তু পাল্টে গেলে ভিন্ন ভিন্ন হয়, বা ঘূর্ণন অক্ষর অবস্থান পাল্টে গেলেও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো নর্মালি এম আর স্কোয়ারটা ফিক্স থাকে, এম আর স্কোয়ার আগে হয় 1/2 বা 1/4 বা 2/5 এরকম সংখ্যা একটা অ্যাড হয়। তো ডাইমেনশন অনুযায়ী তো এম আর স্কোয়ার ডাইমেনশন যা আই বা জড়তার ভ্রামকের ডাইমেনশনও সেম। ডাইমেনশন দিয়ে মনে পড়লো আমার, এবার এই অধ্যায়ে যতগুলো নতুন নতুন শিখছো ভৌত রাশি, মানে জড়তা ভ্রামক, বাজার্য ভ্রামক, টর্ক, দ্বন্দ্ব বল, তারপরে হচ্ছে আবর্ত শক্তি, এই সব কটারই না মাত্রা পড়তে হয়। তার কারণ মাত্রা সংক্রান্ত কোশ্চেন তো আসে, তো সব কটা টপিকেরই মাত্রা কি পড়বে। আচ্ছা, মাত্রার আলাদা ভিডিও দরকার পড়লে আমি কখনো তোমাদের করে দেব। আবর্ত গতির ক্ষমতা, তো আবর্ত গতির ক্ষমতাতে আসা যাক। তার আগে একটু আবার বলে দিচ্ছি যে আবর্ত গতিশক্তি রাশিমালা হাফ আই ওমেগা স্কোয়ার পেলাম। আচ্ছা, এখন যদি বলি একটা বস্তু ঘুরতে ঘুরতে আবার এগাচ্ছে, মানে এরকম করে ঘুরতে 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 সামনের দিকে আবার এগাচ্ছেও, হেলিক্যাল মোশন, ঘুরতে ঘুরতে আবার এগাচ্ছে, তো সেক্ষেত্রে ওর রৈখিক সরণও আছে আবার কৌণিক সরণও আছে, মানে বৃত্তীয় গতিও আছে আবার রৈখিক গতিও আছে। তখন কিন্তু তার মোট যে গতি শক্তি সেটা হবে রৈখিক গতিশক্তি এবং আবর্ত গতিশক্তির সমষ্টি। আমি এখানে লিখে দিচ্ছি যে বস্তু
ঘুরতে ঘুরতে এগালে মোট গতি শক্তি সমান সমান হাফ mv² যোগ হাফ আই ওমেগা স্কোয়ার। এটা খেয়াল রাখবেন। যদি বস্তু ঘুরতে ঘুরতে বা এগায়, শুধু এগাচ্ছে হাফ mv², শুধু ঘুরছে হাফ আই ওমেগা স্কোয়ার, ঘুরতে ঘুরতে এগাচ্ছে, তখন দুটোর যোগফল। নেক্সট হচ্ছে আবর্ত গতির ক্ষমতা। ধরো কোনো একটা বস্তু শক্তি আছে, তার তো ক্ষমতাও আছে। কারণ ক্ষমতা মানে কি, 1 সেকেন্ডে কতটা কার্য করতে পারছে বা 1 সেকেন্ডে কতটা শক্তি ও ইউজ করছে, তাই না? শক্তি বাই সময় বা কার্য বাই সময়কে আমরা ক্ষমতা বলি। এখানে সেম লিখবো, কার্য বাই সময়। তো আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে বৃত্তীয় গতির ক্ষেত্রে কোনো দৃঢ় বস্তুর যে কার্য, সেই কার্যকে আমরা লিখি টাও ইন্টু থিটা দিয়ে, মানে টর্ক গুণ থিটা, কৌণিক কার্য যাকে বলি আমরা। যাই হোক, নিজের সময় বা টি। এবার চেক করো তো, থিটা বাই টি এটাকে একসঙ্গে কি বলা হয়? বলা হয় ওমেগা বা কৌণিক বেগ। কেন? কৌণিক বেগ ওমেগা মানে কৌণিক সরণ থিটা বাই সময় টি। থিটা বাই টি মানে ওমেগা। কৌণিক সরণ বাই সময় মানে কৌণিক বেগ। সরণ বাই সময় কি হয়? বেগ হয়। তার মানে কৌণিক সরণ বাই সময় কি হবে? বেগ হবে, কৌণিক বেগ হবে মেনলি। গেল। এবার এখান থেকে কি আসতে পারে? এখান থেকে অঙ্ক আসতে পারে। টাও এর মান দিল, ওমেগার মান দিল, বললো ক্ষমতা কত, এরকম করে। বা ক্ষমতা দিয়ে দিল, টাও দিল, বললো ওমেগা কত, এরকম ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক আসে। নেক্সট আমাদের আসছে কৌণিক ভরবেগ। যেমন হয় রৈখিক ভরবেগ। যখন কোনো বস্তু সরল রৈখিক পথে যায় তখন তার হয় রৈখিক ভরবেগ। তেমনই কোনো বস্তু যদি বৃত্তপাতে ঘোরে বা আবর্তন হয় বা ঘুরতে থাকে, সেক্ষেত্রে তার যে কৌণিক ভরবেগ দেখতে পাবো। তার ভরবেগটা কিন্তু কৌণিক ভরবেগ বলবো। এবং সে কৌণিক ভরবেগের যে রাশিমালা সেটা হচ্ছে L = I ওমেগা। কি করে? আগের ভিডিওতে বলেছিলাম যে রৈখিক সিস্টেমে ভরের যে ভূমিকা, বৃত্তীয় সিস্টেমে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তা ভ্রামক বা আই এর একই ভূমিকা। তো ভরবেগ কি? ভর ইন্টু বেগ। কৌণিক ভরবেগ কি? কৌণিক বেগ আর জড়তা ভ্রামকের গুণফল আই ওমেগা। L = I ওমেগা। L = I ওমেগা প্রমাণ হয়। এই প্রমাণটা বৃত্তীয় গতি অধ্যায়ে তোমাদের ছিল। এখন আর প্রমাণে যাবো না আমরা, যেহেতু ধরে নাও এটা একটা ডাউট ক্লিয়ারিং ভিডিও, তোমাদের জাস্ট একটা রিভিশন করানোর জন্য করছি ভিডিওটা আমি। সেই কারণের জন্য প্রমাণ আমাদের লাগবে না, পরীক্ষা সামনেই আছে, প্রমাণে আমি যাচ্ছি না। আমি পরে প্রমাণ সহজ নানারকম যে ভিডিওগুলো হয়, মানে ফুল ডেমনস্ট্রেশন ভিডিওগুলো আমি অবশ্যই দেবো। আচ্ছা, এবার কি হচ্ছে দেখো, যে এই কৌণিক ভরবেগের সঙ্গে টর্কের রিলেশন আছে, টর্কের যে ফর্মুলা সেগুলো কেমন, তো সেগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি, প্রমাণে আমি যাব না। সেগুলোকে অ্যাজ আ ফর্মুলা হিসেবে ট্রিট করে ম্যাথ করবে, নিউমেরিক্যাল প্রবলেম সলভ করবে। কিরকম দেখে নাও। আলফা = ω2 - ω1/t, মানে কি? আলফা কি? কৌণিক ত্বরণ। ω2 কি? অন্তিম কৌণিক বেগ। ω1 প্রাথমিক কৌণিক বেগ। টি তো সময়। ঠিক আছে। এবং টাও = প্রমাণিত করা যায় আই আলফা। আর আলফা মানে ω2 - ω1/t, কোনাকুনি গুণ করলে হয় টাও ইন্টু টি = I ω2 বিয়োগ I ω1। এখানে কিন্তু দুরকম ফর্মুলা আসছে। একটা টর্কের সঙ্গে আই এবং আলফা রিলেশন, টাও = I আলফা গেল। ঠিক আছে। আবার টর্কের ঘাত বলে একটা নতুন জিনিস আমরা দেখবো এখন। কেন? আলফার মান বসালাম, থিটাকে সরালাম টাওয়ের সঙ্গে গুণ দেওয়ার জন্য, টাউ টি। টর্ক কিন্তু সময়কে বলা হয় টর্কের ঘাত। টর্ক কিন্তু সময়কে বলবো হচ্ছে আমরা টর্কের ঘাত। যেমন ছিল না বলের ঘাত, প্রযুক্ত বল ইন্টু সময় মানে বলের ঘাত, তেমন টর্ক ইন্টু সময় মানে টর্কের ঘাত। তো টর্কের ঘাত বের করার ফর্মুলা হচ্ছে একটা টাও ইন্টু টি, আর একটা হচ্ছে
আই ওমেগা টু বিয়োগ আই ওমেগা ওয়ান, মানে অন্তিম কৌণিক ভরবেগ বিয়োগ প্রাথমিক কৌণিক ভরবেগ, বা আই ইন্টু অন্তিম কৌণিক বেগ বিয়োগ প্রাথমিক কৌণিক বেগ। না আই কমন নিলে কি হবে? ওমেগা টু বিয়োগ ওমেগা ওয়ান, দেখা গেলো আমাকে আই দেওয়া আছে, ওমেগা টু ওমেগা ওয়ান দেওয়া আছে, বসালাম, হয়ে গেল। তর্কের ঘাত দিয়েও অঙ্ক আসে, কিছুই না, নিউমেরিক্যাল অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে আমাদের আসছে কৌণিক ভরবেগ এল এবং রৈখিক ভরবেগ পি এর মধ্যবর্তী যে সম্পর্কটা, এল ইকুয়াল টু আর ক্রস পি। কি এটা? এটা তোমার কৌণিক ভরবেগ আর রৈখিক ভরবেগের পারস্পরিক সম্পর্ক। এল সমান সমান আর ক্রস পি। কিরকম অঙ্ক আসতে পারে? আর এবং পির ক্রস প্রোডাক্ট করলাম, এল পেয়ে গেলাম, এরকম অঙ্ক আসতে পারে। আর কে একটা ভেক্টর ফর্ম দিয়ে দিল আই জে কে রূপে, পিও তাই আই জে কে রূপে দিল, ক্রস প্রোডাক্ট করলাম, এল পেয়ে গেলাম, এরকম অঙ্ক। আর একটা ফর্মুলা কি আসছে, সেটা হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু ডিএল ডিটি। টাউ ইজ ইকুয়াল টু ডিএল ডিটি। ধরো এল দেওয়া আছে অ্যাজ আ টাইমের ফাংশন, ওকে টাইমের রেসপেক্টে অবকলন করলাম, তাহলে আমার টর্ক পেয়ে যাব। তো এই যে এতগুলো আমি ফর্মুলা বললাম, এগুলো সিম্পল অ্যাজ আ ফর্মুলা আসে, অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে আসে, তোমরা করবে, সহজ একদম। এই ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখবে। নেক্সট আসছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ওটা আবার কি? যেমন ছিল রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যে সংঘর্ষের আগে ও পরে কোনো বস্তুর মোট রৈখিক ভরবেগ চেঞ্জ হয় না, তেমন এখানেও আসছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা কি আই ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। মানে কোনো কিছু চেঞ্জ হওয়ার আগে, কোনো ঘূর্ণন গতি থেকে রৈখিক গতিতে চেঞ্জ হওয়ার সময়, বা ঘূর্ণন গতিটাই চেঞ্জ হলো, একটু বেশি জোরে ঘুরছে, মোটমাট এনি কাইন্ড অফ চেঞ্জ ইন রোটেশনাল মোশন, সেই চেঞ্জ হওয়ার আগে আর পরে মোট যে কৌণিক ভরবেগ সেটা ধ্রুবক থাকবে। আমি আবার বলছি, একটা বস্তু বৃত্তপথে ঘুরছিল, ঘুরতে ঘুরতে হঠাৎ করে ও লিনিয়ারলি এগালো, মানে সরলরৈখিক পথে এগাতে শুরু করলো, মানে চেঞ্জ হলো। একটা বস্তু বৃত্তপথে ঘুরছিল, ঘুরতে ঘুরতে ওর ঘূর্ণাক্ষ পাল্টে দিল, মানে ওর যে চক্রগতি ব্যাসার্ধ বদলে গেছে, তাই ঘূর্ণাক্ষ বদলেছে, সেক্ষেত্রে ওটা চেঞ্জ হচ্ছে। বা কোনো বস্তুর কিছু একটা অংশ ভেঙে পড়ে গেল, মানে ভর কমে গেল, মানে চেঞ্জ হলো। তো যে কোনো চেঞ্জ হওয়ার আগে বা পরে আমরা দেখতে পাবো যে কৌণিক ভরবেগের যে মানটা ওটা ধ্রুবক থাকবে। মানে যদি কোনোভাবে আই কমে যায়, ওমেগা বেড়ে যাবে, আই বেড়ে যায়, ওমেগা কমে যাবে, যে আই আর ওমেগার যে গুণফলটা ওটা ধ্রুবক রাখবে, মানে আই প্রপোর্শনাল টু 1/ওমেগা। এটা বুঝতে পারছি? এটা দিয়ে খুব সুন্দর সুন্দর অঙ্ক আসে, আমি একটু অঙ্কগুলো ডিসকাস করে দিচ্ছি। যেমন ধরো পৃথিবী কি, পৃথিবী একটা নেট গোলক ধরে নাও, পৃথিবীর যে জড়তা ভ্রামক 2/5 m/², পৃথিবীর জড়তা ভ্রামক, পৃথিবী একটা নেট গোলক যেহেতু লিখলাম। এবার ধরো কোনোভাবে পৃথিবীর ভর অর্ধেক হয়ে গেছে, তাহলে ওমেগার কি চেঞ্জ হবে, মানে কৌণিক বেগের কি চেঞ্জ হবে? আবার আমরা জানি ওমেগা মানে কি 2π/t, তার মানে আই সমানুপাতিক টি লিখতে পারবো। কেন? ওমেগা সমানুপাতিক 1/t, ভালো করে বুঝবে, আই সমানুপাতিক 1/ওমেগা, আবার ওমেগা সমানুপাতিক 1/t। আই সমানুপাতিক কি হবে? 1/1/t, মানে টি ওপর উঠে গেল, ওমেগার জায়গাতে 1/t, 1/1/t লিখে দিচ্ছি, 1/1/t মানে কি টিটা উপরে উঠে গেল। ওই জন্যই বললাম যে আই সমানুপাতিক টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড বা পর্যায়কাল, মানে যে সময়ে একটা পূর্ণ আবর্তন হবে। হলো। তো এখানে দেখো আমি কি বললাম, পৃথিবীর ভর এম থেকে কমে m/2 হয়ে গেল, তাহলে
ওমেগা ড্যাশ কি হবে, মানে ওমেগা কি চেঞ্জ হবে, আর টাইম পিরিয়ড বা পর্যায়কাল কি চেঞ্জ হবে, মানে দিনের দৈর্ঘ্যটা কি চেঞ্জ হবে। ঠিক আছে, দিন বলতে দিন প্লাস রাত। তাহলে I1 আগে ছিল 2 এর 5 mr²। ওমেগা 1টাকে ওমেগা রাখলাম, আর পৃথিবীর রেডিয়াসটা সেম রাখা হচ্ছে। বললাম যে পৃথিবীর রেডিয়াসটা সেম আছে, খালি ভরটা অর্ধেক হয়েছে। তো 2 এর 5 ঠিক আছে, এখন তাই এমটা এম নাই, m/2 হয়ে গেছে r²। আর ওমেগাটা হয়ে গেল ওমেগা ড্যাশ। দুপাশ থেকে কাটছি, দেখো 2 এর 5 2 এর 5 এম এম r²। তো ওমেগা ড্যাশ ইজিক্যাল টু হয়ে গেল 2 ওমেগা। তার মানে যে আমাদের যে কৌণিক বেগটা, পৃথিবীর যে বেগটা, কৌণিক বেগটা দ্বিগুণ হয়ে গেল, মানে 100% বেড়ে গেল। পার্সেন্ট অঙ্ক আসতে পারে, কত পার্সেন্ট বাড়লো, তখন কি করবা, 2 ওমেগা মাইনাস ওমেগা বাই ওমেগা ইন্টু 100। কি করি আমরা পার্সেন্ট করার সময়, পার্সেন্টেজ ইন ডেল্টা, ডেল্টা বলছি ওমেগা, পার্সেন্ট চেঞ্জ ইন ওমেগা, ওটা কি হবে, এটা হলো 2 ওমেগা বিয়োগ যেটা ছিল ওমেগা বাই যেটা ছিল ওমেগা ইন্টু 100। এটা করলে কি আমরা শতকরা চেঞ্জটা না সহজে বের করতে পারবো। এরকম চেঞ্জ হয়ে কি হলো, বিয়োগ আগে কত ছিল বাই কত ছিল আগে ইন্টু 100। মড দিলাম কেন, দেখা গেল অনেক সময় চেঞ্জ হয়ে বৃদ্ধি না পেয়ে কমে গেছে, তখন তো বিয়োগ ফলটা নেগেটিভ চলে আসবে। তাই মড দিলে কি নেগেটিভটা ঠিক হয়ে যাবে, নেগেটিভটা উঠে যাবে, মড দিয়ে রাখলাম। যাই হোক, এবার তো এটা ওমেগা ড্যাশ হলো, টাইমটা কি হবে, তো ওমেগা ড্যাশ মানে কি 2π/t ড্যাশ, আর ওমেগা মানে কি 2π/t আগের সময়টা। তো আগে তো আমার 24 ঘন্টাই হতো, 24, 2π চলে গেল। ঠিক আছে, একটা 2 মিস করেছি একটা আমি, এখানে এখানে একটা 2 ছিল আর 2π লিখলাম। তার মানে আমার 2/24 মানে হচ্ছে 1/12। তার মানে t ড্যাশ ইজিক্যাল টু 12, মানে এখন 12 ঘন্টাতে একটা দিন হয়, 24 আওয়ার্স না হয়ে 12 ঘন্টাতে দিন আর রাত হবে, মানে 6 ঘন্টা দিন 6 ঘন্টা রাত, এরকম। বুঝতে পারলে, তাহলে বস্তুর ভর মানে পৃথিবীর ভর বললাম এক্ষেত্রে, যদি অর্ধেক হয়ে গেছে কি হলো, আর যদি দ্বিগুণ হয় তখন কি হবে, m/2 না লিখে 2m লিখে করবো অঙ্কটা। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে যদি রেডিয়াস, পৃথিবীর রেডিয়াসটা চেঞ্জ হয়ে যায়। ধরো বললাম পৃথিবীর রেডিয়াসটা r থেকে চেঞ্জ হয়ে বলছি আমার ধরো r/2 হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, তাহলে কি হবে, আবার একই I1 ওমেগা 1 সমান I2 ওমেগা 2। I1 তো 2/5, পৃথিবী তো নেট হলো 2/5 mr²। I2 2/5, ধরো ভর সেম আছে m, আরটা হয়ে গেল r/2 এর হোল স্কোয়ার। আর এখানে ওমেগা ড্যাশ আমি চাইছি, এখানে ওমেগা লেখা আছে। আবার সব কেটে গেল, থাকছে কত কেটে, ওমেগা ইজুকাল টু 1/4 ওমেগা ড্যাশ। তার মানে ওমেগা ড্যাশ ইজুকাল টু 4 ওমেগা, মানে এখন 4 গুণ হয়ে গেল, দ্বিগুণ ছিল আগেরটাতে ভর বাড়লে পরে, ভর যদি ভর বাড়লে বলছি, ভর যদি অর্ধেক হয়ে গেল তাহলে কৌণিক যে বেগ দ্বিগুণ ছিল, আর যদি ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় তাহলে কৌণিক বেগটা r² করে বাড়ছে, 4 গুণ কমে গেল, 4 গুণ বেড়ে গেল, অর্থাৎ একবার উল্টা হচ্ছে। স্বাভাবিক, কেন আই কমলে ওমেগা তো বাড়বেই, আই কমছে কেন, ভর কমছে বলে অথবা রেডিয়াস কমছে বলে, ওমেগা তো বাড়বেই, বাড়লো। উল্টা হতো, উল্টা ঘটনা ঘটতো, ওমেগা আমার না বেড়ে তখন কমে যেত, যদি পৃথিবীর ভরটা বেড়ে যেত। এবার আসছি উল্টা, যেখানে ওমেগা চেঞ্জ যদি করতে চাই তাহলে ভর কতটা চেঞ্জ হতে হবে বা কতটা রেডিয়াস চেঞ্জ হতে হবে, মানে বলতে চাইছি ধরো কোয়েশ্চেন আসলো যে কোনো গ্রহের দিনের দৈর্ঘ্য 4 গুণ করতে গেলে
রেডিয়াসে কি চেঞ্জ করতে হবে, এরকম অঙ্ক একই ঘুরে ফিরে একই। তখন তুমি ওমেগাটা দেওয়া আছে, রেডিয়াসটা চাওয়া হচ্ছে, এরকম করে করবে। ঠিক আছে, এরপরে আমরা আসছি যে কোন একটা স্লোপ বা নততল বরাবর একটা বস্তু পড়ছে, ওটা পিছলে পড়বে না, সিম্পল গড়াতে 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 পড়ছে। তাই সেক্ষেত্রে যে আমাদের ফিজিক্সটা লাগবে সেটা দেখো, এখানে ওই ঘর্ষণ অধ্যায়ের সঙ্গে আমরা লিঙ্ক করব। কি হবে তখন, বস্তুর ভর mg একদম নিচে কাজ করছে, থিটা উপাংশতে আছে তোমার ওই নততলটা থিটা কোণে আছে, তাই উপাংশে ভেঙে ওটা এখানে হয়ে গেল mg cos থিটা ভূমি উপাংশ, আর এটা হয়ে গেল হচ্ছে mg sin থিটা লম্ব উপাংশ। থিটা যার সঙ্গে লেগে থাকবে এটাই তো ভূমি। দেখো থিটা লেগে আছে কার সঙ্গে, এটার সঙ্গে লেগে আছে, তো ওটাই তো ভূমি, তাই ওটা ভূমি উপাংশ mg cos থিটা হলো। সবসময় জানি আমরা বস্তু যেদিকে এগাবে তার উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করবে, তাই এই দিকে ঘর্ষণ বলটাকে কাজ করাচ্ছে, এই দিক বরাবর তল ঘেঁষে ঘর্ষণ বল স্মল এফ ক্রিয়া করছে। তাহলে mg sin থিটা নিচে নামাচ্ছে, স্মল এফ আটকে রাখছে, এর ফলে সৃষ্টি হলো ওর ত্বরণজনিত বল ma, ও এ ত্বরণ নিয়ে নিচে নামছে। এবার আমরা দেখো শিখেছিলাম একটু আগেই টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, এটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আবার এফ ইন্টু আর, যেখানে আর হচ্ছে এই যে বলটা যে পড়ছে তার রেডিয়াস। ঠিক আছে, কেন হলো আই আলফা ইকুয়াল টু এফ আর, কেন হলো মনে করে দেখো, টর্ক ইজ ইকুয়াল টু কিন্তু একটা আমরা আর ক্রস এফ জানতাম, বা স্মল আর ক্রস এফও লিখতাম, প্রযুক্ত বল ইন্টু দ্বন্দ্ব বাহু। এখানে তো প্রযুক্ত ঘর্ষণ বল একটা রয়েছে, সেটা স্মল এফ, আর দ্বন্দ্ব বাহুটাও রেডিয়াস বরাবর, কারণ গুণন অক্ষ থেকে ফোর্সের যে ডিস্টেন্সটা ওটাই দ্বন্দ্ব বাহু, বলেছিলাম আগের ভিডিওতে। তাহলে সেক্ষেত্রে আমার এফ আর হতে পারে, টর্কের একটা মান এফ আর একটা মান আই আলফা। এখান থেকে এফ বের করা যাক উইথ রেসপেক্ট অফ টর্ক। ঠিক আছে, মানে আই আলফা বাই আর। এবার দেখো তো আলফা মানে কি ছিল, আলফা মানে শিখেছিলাম এ বাই আর। মনে করে দেখো বৃত্তীয় গতি অধ্যায়ে আমরা জানি যে কৌণিক ত্বরণ সমান রৈখিক ত্বরণ বাই ব্যাসার্ধ, ঘূর্ণনের ব্যাসার্ধ। তাহলে আলফার জায়গাতে বসাবো হচ্ছে আমি এ বাই আর, তাহলে কি পাবো আই এ বাই আর স্কোয়ার পাবো, আই এ বাই আর স্কোয়ার পাবো এফ এর মান। এবার এই এফ এর মানটাই আমরা সমীকরণ একে বসাচ্ছি, দিয়ে কি লিখবো mg সাইন থিটা মাইনাস এফ ইজিক্যাল টু এম এ ছিল, তো ওই এফ এর জায়গাতে বসিয়ে দিব হচ্ছে আই এ বাই আর স্কোয়ার ইজিক্যাল টু এম এ। এবার এখান থেকে সমাধান করে আমাদের এর এই মানটা লাগবে, এর মানটা আমি একবারে করে দিচ্ছি, তোমরা কান্দিবাদি সরিয়ে স্মরণ করে করে সমাধান করে করে এরকম করে আনবে। এটা কিন্তু আই লেখা আছে, আই বাই এম আর স্কোয়ার। কি করলাম, কিছুই না, সবটি এ একদিকে করলাম, তারপর কমন নিলাম, এটাকে সরিয়ে দিলাম। ঠিক আছে, পারবে আশা করছি। এই ফর্মুলার সাহায্যে আমরা বের করব যে একটা নত তলে যদি একটা ফাঁপা গোলক ফেলে দিই, একটা নিয়ত গোলক ফেলে দিই, কার ত্বরণ বেশি হবে, যার ত্বরণ বেশি হবে সে আগে মাটি স্পর্শ করবে, সে আগে একদম নিচে পড়ে যাবে, এগুলো বের করতে পারবো। ঠিক আছে, তো লেখা যাক। প্রথমে আসছে হচ্ছে ফাঁপা গোলকের ত্বরণ, আর এদিকে লিখছে হচ্ছে নিরেট গোলক। তো ফাঁপা যে আমাদের গোলকটা হবে তার আই কত, 2/3 এম আর স্কোয়ার, এটা শিখলাম আগের ক্লাসে। নিরেট গোলকের যে আই সেটা কত,
2 এর 5 mr স্কয়ার। এবার কিছুই না, এই সমীকরণ যে 2, এখানে আমি i এর জায়গাতে মান বসাবো। g sin থিটা বাই 1 প্লাস i কত, 2 এর 3 mr স্কয়ার বাই mr স্কয়ার। কাটাকুটি করে টোরে আমরা আলটিমেটলি যে ফাঁপা গোলকের যে a সেটা পাবো হচ্ছে 3 এর 5 g sin থিটা। কি করে পেলাম, যে mr স্কয়ার কেটে গেল, 1 প্লাস 2 এর 3 থাকলো, ওখান থেকে করতে করতে পেলাম 5 এর 3 হলো নিচে, উপরে উঠলে 3 এর 5, এরকম করে। একইভাবে এখানেও a এর মান বসাচ্ছি, g sin থিটা বাই 1 প্লাস i বাই mr স্কয়ার। i কত, i তো 2 এর 5 mr স্কয়ার বাই mr স্কয়ার তো কেটেই যাবে। আলটিমেটলি পাবো হচ্ছে 5 এর 7 g sin থিটা। ঠিক, এবার চেক করো তো 3 এর 5 না 5 এর 7, কোনটা সংখ্যা হিসেবে বড়, 3 এর 5 বড় না 5 এর 7 বড়? দেখো ভাগ করলে হয়, ভাগ করলে দেখতে পাচ্ছি 3 এর 5 মানে 0.6 আর 5 বাই 7 মানে 0.71, প্রায় অ্যাপ্রক্সিমেটলি। তো কে বড়? 0.71টা। তো বুঝতে পারছি নিয়ট গোলকে তো অন বেশি, তাই নিয়ট গোলকটাই আগে নিচে পড়বে। ঠিক আছে, বুঝতে পারছি। এবার আসছি ফাঁপা চোঙ আর নীড়ের চোঙ। ফাঁপা চোঙ আর নীড়ের চোঙ একই পদ্ধতি করব। আমি পুরোপুরি আর লিখছি না, জাস্ট ফাঁপা চোঙের যে আইটাও তো অক্ষ বরাবর বড়াতে বড়াতে পড়বে, তাহলে ফাঁপা চোঙের যে আই ওটা ছিল হচ্ছে mr স্কয়ার, আর নীড়ের চোঙের যে আই ওটা ছিল হচ্ছে mr স্কয়ার বাই 2। একইভাবে এর মানটা ফর্মুলাতে বসিয়ে আই এর জায়গাতে বসিয়ে আমরা ফাঁপা চোঙের জন্য পাবো হচ্ছে g sin থিটা, আর ওদিকে হাফ g sin থিটা ফাঁপা চোঙের জন্য। আর নীড়ের জন্য পাবো হচ্ছে আমরা ত্বরণের মান 2 এর 3 g sin থিটা। তো কোন সংখ্যাটা বড়, 1 এর 2 মানে তো 0.5, আর 2 এর 3 মানে কত, 0.666, 0.6 হলো অ্যাপ্রক্সিমেটলি 0.67 লিখে রাখছি। কে বড়, 0.67। তাই নীড়ের চোঙে ত্বরণটা বেশি, তাহলে ও ফাঁপা আর নীড়ের চোঙের মধ্যে নীড়ের চোঙটা আগে গড়িয়ে পড়বে। কিন্তু যদি বলে নীড়ের চোঙ আর নীড়ের গোলক কে আগে গড়িয়ে পড়বে, নীড়ের গোলক 0.71 আর নীড়ের চোঙ 0.67, কারটা বেশি, নীড়ের গোলকের বেশি, ও আগে গড়িয়ে এসে পড়বে। একইভাবে ফাঁপা চোঙ আর ফাঁপা গোলকেরও তুমি কম্পেয়ার করে দেখতে পাচ্ছ যে কে আগে গড়িয়ে পড়াচ্ছে। হয়ে গেল। নেক্সট আর একটা জিনিস বলে রাখছি, এটা হচ্ছে ক্রিয়াশীল ঘর্ষণ বল। এফ এর ফর্মুলা কি পেলাম একটু আগে, আই এ বাই আর স্কোয়ার। তোমাদের এখনই এর মান পেলাম না, দেখো এর মান কত পেয়েছো, হাফ জি সাইন থিটা। এর জায়গাতে বসালে হাফ জি সাইন থিটা, একটা কিছু পেলাম। এরকম করে আমরা এ বের করার মাধ্যমে ফাঁপা চোঙ, ফাঁপা গোলক, নীড়ের চোঙ, নীড়ের গোলক, এদের সবারই যে এফ পাবো, মানে তাদের উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মানটাও পেয়ে যাব। ঠিক করতে হবে আশা করছি। খালি এই সমীকরণে এর মান বসাতে হবে, এর মান তো আমি দেখিয়ে দিলাম, বসিয়ে দিবে ব্যাস, তাহলেই হবে। তাহলে এই অধ্যায়ের যে টপিকগুলো করলাম রিভিশন, সেগুলো ভালো করে তোমরা পড়ো। আজকের জন্য এটুকুই থাক।